এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। নাচো আলাদিনের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো। পরপর পরপর বাস পেন্টায় বাইকের ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়ার দিকে তাকিয়ে দাপুটি গলায় বলল, হি ইজ অ্যান অলরাউন্ডার। ক্যালিফোর্নিয়ার প্রশস্ত ও মসৃণ হাইওয়ে ধরে দুটি বাইক বেসামাল গতিতে এগিয়ে যাচ্ছে। স্পিড এবং কন্ট্রোল দেখে বোঝা যাচ্ছে দুজনেই খুবই দক্ষ। তাদের প্রতিটি বাঁক, প্রতিটি ওভারটেকিং এবং প্রতিটি গতি নিয়ন্ত্রণে প্রকাশ পাচ্ছে তাদের দক্ষতা। দুই বাইকের গতি এবং গর্জনরত ইঞ্জিনের শব্দ পুরো পরিবেশ উত্তেজনায় ছড়িয়ে যাচ্ছে। রিচার্ডের বাইকে তখন স্পিড মিটারের কাঁটা দেখা যায় 200 ছাড়িয়েছে। ক্ষুধার্ত প্রাণীর মতন ছুটেছে অপর বাইকটির পেছনে। সামনের বাইকারটা যখন বাইকের রিয়ার ভিউ মিররের পেছনে ধেয়ে আসা রিচার্ডকে দেখলো, বুক শুকিয়ে গেল তার। বাইকের স্পিড বাড়ায় আরো, বারবার মিরর দিয়ে পেছন দেখতেই থাকে। সে জানে একটু ভুল করলেই প্রতিপক্ষ রিচার্ড তাকে ধরিয়ে ফেলবে এবং আজই তার মৃত্যু সুনিশ্চিত। তাই লোকটা দ্রুত বাঁক নেয় এবং রাস্তা প্রতিটি অংশকে কাজে লাগিয়ে নিজেকে সামনে রাখার চেষ্টা করে যাচ্ছে। রিচার্ডও শিকার ছেড়ে দেওয়ার লোক না, ক্রমাগত গতির উপর চাপ দেয়। ইঞ্জিনের গর্জন আরো তীব্র হতে থাকে এবং প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে সামনে থাকা বাইকারকে ধরার চেষ্টা করে। রিচার্ডের ড্রাগন এবং ইতালিয়ান অক্ষরে ট্যাটু করা হাতের খপ্পরে বাইকের গ্রেয়ার লোকালয় ছাড়িয়ে বাইকগুলো ছুটে চলেছে পাহাড়ি ঢালু পিছলা রাস্তায়। রাস্তার ওঠানামা, বাঁকানো অংশ এবং সামনের দিক থেকে আসা অন্যান্য মালবাহী ট্রাকগুলো তাদের এই চোর পুলিশের রেসকে আরো কঠিন করেই তোলে। সামনের বাইকারটা ঠিক যতটা নিজেকে রক্ষা করার চেষ্টা, স্পিড বাড়িয়ে ছুটতে থাকার বাঁচার আশায় রিচার্ডের সেখানে সমস্ত মনোযোগ একটি সুযোগ খুঁজে তাকে ধরার জন্য। হেরে যাওয়ার পাত্র রিচার্ড নয়, নিজের শিকারকে পাতাল থেকে হলেও খুঁজে বের করে নিয়ে নৃশংস মৃত্যু উপহার দিবে। হাইলি মডিফাই বাইক হাওয়ার ট্যাঙ্কির ওপর ঝুঁকে চালাতে হচ্ছে। হাই ফলের বাতাসের সকল ঝাপটা বুকের মধ্যেই পড়েছে। বাতাসের তোড়ে রিচার্ডের শার্টের ওপরের কয়েকটি বোতাম ছিঁড়েও যায় এবং কলারের দুই পাশের অংশ বারবার এলোমেলো ভাবে উড়ে ঝাপটে বাড়ি খাচ্ছে প্রশস্ত বুকে। আক্রমণাত্মক ভাবে ছুটে চললেও এই লুকে খুবই আকর্ষণীয় লাগছে গ্যাংস্টার বসকে। ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তায় বারবার পেছনে ফেরার জন্য হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাইকটি খাদের নিচেই পড়ে যায়। খাদের কিনারায় গিয়ে জোরে ব্রেক কষে রিচার্ড। স্পিড হাই থাকা হঠাৎ ব্রেক কষায় বাইকের পেছনের চাকা উপরে উঠে যায়। রিচার্ড খুবই দক্ষতার সাথে তা সামলেও নেয়। মাথা থেকে হেলমেট খুলে মাথা বাঁকিয়ে ঝাঁকিয়ে এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে নিল। একটু সামনে এগিয়ে গিয়ে খাদের দিকে তাকাতেই দেখতে পায় লোকটি এখনো নিচে পড়েনি। একটু ছোট্ট পাথরের নিথর দেহ ঝুলে আছে। পাথরের সরু অংশ পেট ছিঁড়ে ভেতরে ঢুকে গল গল করে রক্তপাত হচ্ছে। মাথায় হেলমেট থাকার কারণে অবপ এখনো অস্পষ্ট। রিচার্ড লোকটার নিথর দেহের দিকে তাকে ছুটিলে হিসি চলে আসলো। মাথায় হেলমেট দিয়ে বাইক স্টার্ট দেয় আবারও। সে চাইলে এই লোকটাকে বাঁচিয়ে জানতে পারতো এর পেছনে মাস্টার মাইন্ডকে, কিন্তু তার একমাত্র উদ্দেশ্যই ছিল তার দিকে হাত বাড়ানো হাতটা ভেঙে মুচড়ে দেয়া, বুঝিয়ে দেওয়া নিজের স্থান যে কার দিকে হাত বাড়িয়েছিল। তবে রিচার্ডের আচরণে একটা জিনিস এখনো অস্পষ্ট। এত মাইল ছুটে এসেও আসল মাস্টার মাইন্ডকে না জেনে এত সহজ মৃত্যু দিল কিভাবে? তাহলে কি সে জানে আসল মাস্টার মাইন্ড কে? ভোরের আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়েছে। সূর্যের সোনালি রশ্মি পাহাড়ের চূড়া এবং সমুদ্রের ওপর পড়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করেছে ক্রমশ। আকাশে হালকা গোলাপি, কমলা এবং নীল রঙের মিশ্রণ সকালকে আরো মনোরম করে তুলে। বাতাসে হালকা ঠান্ডা ভাব থাকলো। সূর্যের নরম উষ্ণতার মিষ্টি বাতাস এসে আছড়ে পড়েছে এলিজাবেথের শরীরে। বেগরে ঘুমাচ্ছে সে। কাল হোটেল চেঞ্জ করে নতুন হোটেলে উঠেছে তারা। নতুন জায়গা অ্যাডজাস্ট করতে পারছে না এলিজাবেথ। রাতে ঘুমিয়েছে সেই শেষ রাতে। সূর্যি মামা মিষ্টি রোদগুলো
পর্দার ফাঁক গলিয়ে ভেতরে এসে শরীরে দুটি ছড়াচ্ছে ভেতরে। পিটপিট করে চোখ মেলে এলিজাবেথ। আরম্ভপূর্ণ ঘুম ভেঙে মুছরামুছরি করতেই থাকে নরম বিছানায়। হঠাৎই হাত যায় বালিশের পাশে। হাতে কিছু একটা লাগে, জিনিসটা হাতে তুলে নিল এলিজাবেথ। আদো চোখ মেলে তাকে দেখে এক টুকরো কাগজ ভাঁজ করা। ভাঁজ খুলতেই ঘুম ছুটে যায় এলিজাবেথের। ঘুমালে তোমাকে আরো বেশি সুন্দর লাগে, মাই ফাকিং ডার্ক রেড। এলিজাবেথ চিৎকারে পাশের রুম থেকে ছুটে আসে থাকবে। দরজার সামনে এসে দেখতে পায় এলিজাবেথ দু হাতে কান চেপে হাঁটুতে মুখ গুজে হাঁপাচ্ছে, পুরো শরীর কাঁপছে। তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে। এলিজাবেথ কোনো কথা বলছে না, অদ্ভুতভাবে কাঁপছে, শুধু আঙুল তুলে সামনে দেখালো। সামনে তাকাতে চোয়াল শক্ত হয়ে আসে তাকবীরের। দেয়ালে রক্ত দিয়ে লেখা রিগ্রেট 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 রিগ্রেট। ক্যালিফোর্নিয়ার একটি বৃহত্তম শহর হলো সান ফ্রান্সিসকো। আমেরিকার ৫ম বৃহত্তম ঘনবসতি শহর হলো সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো মূলত পাহাড়ের উপর গড়ে উঠেছে। এখানে প্রায় ৫০টি পাহাড় রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো টুইন পিক। টুইন পিক থেকে গোটা সান ফ্রান্সিসকোর অসাধারণ ভিউ পাওয়া যায়। এই শহরে অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে খাড়া পাহাড় ও ক্যাবল কার। এখানকার ক্যাবল কার আমেরিকার একমাত্র ম্যানুয়ালি পরিচালিত ক্যাবল কার। এই ক্যাবল কারকে আমেরিকায় ও জাতীয় ঐতিহাসিক মনুমেন্ট হিসেবে ধরা হয়, যা পৃথিবীর একমাত্র চলমান মনুমেন্ট। ক্যাবল কারের ভেতর একটি কাঁচের জানালা দিয়ে বাইরে তাকালে পাহাড়ের উপরে নীলচে সবুজ মেঘের চাদর, নিচে ছোট্ট গ্রামগুলো, আর কিছু দূরেই ঘন সবুজ বনাঞ্চল দেখা যাচ্ছে। ক্যাবল কারটি আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। এই ভ্রমণের মুহূর্তগুলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখছে এলিজাবেথ। শূন্য দৃষ্টিতেও রয়েছে এক ধরনের মুগ্ধতা, যেন তার চারপাশে প্রকৃতি সৌন্দর্যে মনের গভীরে গেঁথে যাচ্ছে। দীর্ঘ ৮ বছরের বন্দি জীবন পেরিয়ে এসে এখনো নিজেকে এত মুক্তমনা হিসেবে ধাতস্থ করতে পারছে না এলিজাবেথ। এখনো মনে হচ্ছে এগুলো ভোর রাতেরই সেই স্বপ্নগুলো, যা ফজরের আজানের ঘুম ভাঙার সাথে সাথে লাপাত্তা হয়ে যেত। এলিজাবেথের পরনে লম্বা হালকা ফ্লোরাল প্রিন্টের স্কার্ট, যা হাওয়ায় হালকা দুলছে। তার সাথে রয়েছে উষ্ণতাজনক একটি সোয়েটার। ব্রাউন কালারের সোয়েটার এলিজাবেথের তুলতুলে নরম তনুতে একদম মিশিয়ে রয়েছে। গায়ের কালারের সাথেও যেন স্বকীয়তা খুইয়েছে। স্নিগ্ধ ও স্বাচ্ছন্দ্যময় লুকে দেখা যাচ্ছে এলিজাবেথকে। সেই সাথে ঠোঁটের আগায় জড়ো হয়েছে মিষ্টি হাসি। এগুলো বাস্তব, কোনো অবাস্তব স্বপ্ন নয়। সেও উঠতে পারছে মুক্তমনা পাখির মতন। প্রশান্তিময় হাসির স্পষ্ট ঝলকানি উষ্টপুটের গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি। যেই হাসি মিলিয়ে গেল আকাশে বাতাসে। মুহূর্তগুলো থেমে থাকুক, মিশে থাকুক এভাবে স্নিগ্ধ বাতাসের মাঝে, আর এলিজাবেথ ডুবে থাকুক প্রকৃতির মাঝে। সেখানে ঠাঁই না হোক কোনো বিশ্বাসঘাতকতার, কোনো বিষাদের রাজার। এলিজাবেথের লাল চুলগুলো পতাকার মতো বাতাসে ঝাপটা খেয়ে উড়ে বেড়াচ্ছে। বারবার গিয়ে আছড়ে পড়ছে পাশে একগুলো দৃষ্টিতে হরণকারী তৃষ্ণার মানবের কৃষ্ণ গহ্বরে। এই এক দৃষ্টিতেই যেন শুষে নিবে এলিজাবেথের সকল সৌন্দর্য, বন্দি করে ফেলবে তার হৃদয় হরণীকে অন্দরমহলে রাজপ্রাসাদে। মাথায় মুকুট পরিয়ে স্থান দেবে রানীর সিংহাসনে। রানীর সেবায় নিজেকে নিয়োজিত করবে প্রজা হিসেবে। চোখের পলক যেন আজ পড়বেই না তাকবীরের। থেমে গিয়েছে, থাকুক না থেমে। এভাবেই এত মনোরম ভাবে এলিজাবেথকে জানালার পাশে সিট দিয়েছে তাকবীর। নিজে বসেছে এলিজাবেথের পাশে, পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে। সকালের ওই কাণ্ড অবলোকন হওয়ার পর এলিজাবেথের প্যানিক অ্যাটাক উঠে। ভয়, ভীতি, সংকীর্ণতা ভেতর আষ্টেপৃষ্টে জড়িয়ে আসে। তাকবীর আর এক মুহূর্ত এলিজাবেথকে ওই জায়গায় রাখেনি। সাথে সাথে শহরও পরিবর্তন করেছে। এবার আর কোনো বড় ওয়েস্টার্ন হোটেল ওঠেনি, বরঞ্চ গ্রাম সাইডের খুব ছোট্ট একটি হোটেলে 2টো রুম নেয়। সান ফ্রান্সিসকোর একেবারে কেন্দ্রের কাছাকাছি ছোট একটি শহর ব্রিসবেন। চিন্তা ভাবনা বাকি কয়দিন এখানেই থাকা। তাকবীর আগে থেকেই এলিজাবেথের প্রয়োজনীয় সকল জিনিস নিজের হাতে বেছে বেছে কিনে সংগ্রহ করে রেখেছিল। তবে আজ এখানে এসে তারা সর্বপ্রথমবারের মতন একসাথে শপিং করেছে। এত কিছু মাঝেও এলিজাবেথের মনের কোণে বিষণ্ণতার বেশ থেকেই যায়।
তা এলিজাবেথ শত জোরপূর্বক হেসে আড়াল করতে চাইলেও বোঝা যায় তাকবীর বুঝেই যায়। দরুন তাকবীর কনসার্ন হয় আরও এলিজাবেথের প্রতি। এলিজাবেথকে খুশি করার জন্য আজ তাকবীরও এলিজাবেথের সোয়েটারের সাথে ম্যাচ করে সোয়েট শার্ট পরেছে। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার পেছনে অভিপ্রায় একটাই, প্রতি ক্ষেত্রে এলিজাবেথকে স্পেশাল ফিল করানো। তাকবীরের মডার্ন স্টাইলের সোয়েট শার্টের সাথে ট্রাউজার এবং আরামদায়ক হাইকিং বুট, খোঁচা খোঁচা কোকড়া চুলগুলো কপালে বিছিয়ে আছে বাতাসে বেগ হারিয়ে। তাকবীরের ত্বক হালকা, যাকে সোনালি বা উষ্ণ শ্যামলা বলে, যা ওর সমগ্র উপস্থিতিকে এক অদ্ভুত মোহনীয় আভা দেয়। এই গ্রীষ্ম গহ্বরের চোখ জোড়া অসম্ভব মায়ায় মোড়ানো দুজনকে একসাথে খুবই মানিয়েছে আজ। তাকবীর আজ এলিজাবেথকে ওর জামা পছন্দ করতে সাহায্য করেছে। এখনো পর্যন্ত কোনো কিছুতেই এলিজাবেথের তরফ থেকে কোনো প্রকার নিষ্প্রিয় পায়নি তাকবীর। তাই সম্পূর্ণটাই নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে নিজ দায়িত্বে। যত সম্ভব চেষ্টা করছে এলিজাবেথকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে অন্ধকারের মোড়ানো কিছু নিন্দনীয় অতীত মুছে দিতে। তাকবীর আজ তাদের পোশাক এমনভাবেই বাছাই করেছে যা পাহাড়ি ভ্রমণের সাথে মানানসই কিন্তু আধুনিক এবং ফ্যাশনেবল, এবং সে তার কাজেই যথেষ্ট সফল হয়। এলিজাবেথকে অসম্ভব সুন্দর লাগছে, পাশাপাশি খুশিও করতে পেরেছে, এতেই তার প্রাপ্তি। হঠাৎ পেছনে করে তাকায় এলিজাবেথ, চোখাচোখি হলো দুজনের। তাকবীরের দৃঢ় দৃষ্টিতে চোখ রাখতে পারে না এলিজাবেথ, দৃষ্টি নামিয়ে নেয়। এই চোখে গভীরতা অনেক, তাকালে মনে হয় সেখানে লুকানো হাজারো গল্প, কথা না বলা কথা জমে আছে চোখ জোড়ায়, যা খুব করে প্রকাশ হতে যাচ্ছে ফিচের হাসে। তাকবীর হাসলো, এলিজাবেথও আবারও মাথা তুলে এলিজাবেথ মিলে গেল দৃষ্টি, এবারও একে অপরের উষ্ণ হাসি উপহার দিল। আপনার ঠোঁট দুটি সরু, কিন্তু এমনভাবে বাঁকা যে মনে হয় শুধু মৃদু হাসতে পারে, আর সেই হাসিতে লুকিয়ে থাকে অপার কোমলতা। তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে ছিল তাকবীর এলিজাবেথের কথায়, চোখের পলক ফেলে ফ্রিজোরা কিঞ্চিত উচকিয়ে বলল, তাই? উৎসুক ভাবে উপর নিচ মাথা নাড়ল এলিজাবেথ। এই ছোট একটুখানি কনসার্নেস তাকবীরের তৃষ্ণার্ত হৃদয়ে এক টুকরো আহারের জোগানি দিল যেন। হালকা দাড়ি যুক্ত গাল প্রসারিত করে হাসলো তাকবীর, একদম 24 কপাটি বের করে হেসে বলল, আমি এভাবে হাসতে পারি, তবে ওভাবে শুধু তোমার জন্যই হাসি। ছোট ছোট চোখ করে তাকায় এলিজাবেথ, বলে, কেন কেন? তাকবীরের বিলম্বহীন জবাব, এর উৎস যে তুমি। গাম্ভীর্যহীন কোমল এবং আন্তরিকতা মেশানো কণ্ঠে আর সুগভীর নিকোষ কালো মায়াবী চোখ জোড়ার গভীর চাহনিতে এবার কিছুটা লজ্জায় পেল বটে এলিজাবেথ। তাকবীরের এহেন কণ্ঠে মনে এক কোমল আবেশ ছুঁয়ে দেয় এলিজাবেথকে, বেশি লজ্জায় থাকতে দিল না তাকবীর। বন্ধু হবে? এলিজাবেথ এবার পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণ গহ্বরে, নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপটে আছে। হাসলো তাকবীর অমায়িক হাসি, জড়তাবিহীন গলায় সবিনয়ে আওড়ালো, চলো আমরা কি বন্ধু হই? স্বামী স্ত্রীর সম্পর্কে যে বন্ধুত্বের সম্পর্কই আরো বেশি মূল্যবান, কারণ ভালো বন্ধুই একজন আরেকজনকে গভীরভাবে বুঝতে শেখায়। তাই আমাদের আগে বন্ধুর মতো করে একে অপরকে জানার ও বোঝার সুযোগ নিতে হবে। বন্ধুত্বের মধ্য দিয়ে সম্পর্কের মধ্যে এমন এক দৃঢ়তা আসবে যা পরস্পরকে আরো কাছাকাছি নিয়ে আসবে এবং একে অপরকে আরো গভীরভাবে বুঝতে সহায়ক হবে। আমাদের এই বন্ধুত্বই হবে আমাদের সম্পর্কের ভিত্তি, যা সময়ের সঙ্গে আরো শক্তিশালী হয়ে উঠবে। হবে আমার বন্ধু এলোকেশে? চেয়ে থাকলো এলিজাবেথ গাঢ় দৃষ্টিতে, ভিজে আসছে চোখ, দুই পাশে মাথা নাড়িয়ে আগাম সংকেত দিল তাকবীর। চোট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো এলিজাবেথ। চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে শোকে মূর্ছে যাচ্ছে। চোখে পানি সমেত হাসলো এলিজাবেথ, ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আপনি আমায় এত কেন বোঝেন? জবাব দেয় না তাকবীর, নিমেষহীন তাকিয়ে থাকে তার বুকা রানীর দিকে, যে একটু কিছু হলেই ভ্যা ভ্যা করে কান্না করে শুরু করেই দেয়। নিজেকে ধাতস্থ করে এলিজাবেথ তারপর বলল, ধন্যবাদ আমাকে সহজ হবার সুযোগ করে দেওয়ার জন্য। পরপরই থেমে নিজের পেলো ভাত বাড়িয়ে দিল তাকবীরের অভিমুখে দিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড হবেন আমার, যেখানে সম্পর্কের ভিত্তি হবে নিঃস্বার্থ বিশ্বাস, আর সন্দেহ থাকবে দুর্দম। ক্লান্ত পথিকের মতো যখন পথের মাঝে
বসে পড়ব, তখন কি আপনি নির্ভরতার সেই শক্ত হাত বাড়িয়ে দেবেন? বিপদে বিশ্বাসী হাত হিসেবে সবার আগে আপনার হাত এগিয়ে আসে, যেখানে অনুমতির প্রয়োজন হবে না স্পর্শ করার জন্য। ভালো মানুষটা কি হবে? আমার বেস্ট ফ্রেন্ড, যেই বন্ধুত্ব প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে হ্যাঁ এটাই আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার পাশে আছে নিঃস্বার্থে অনন্ত ভরসায়। তাকবীর আবেশিত দৃষ্টিতে তাকিয়ে থাকলেও দীর্ঘক্ষণ এলিজাবেথের পানে। এমন কথা এলিজাবেথের কাছে থেকে সে মোটেও আশা করেনি। এত দ্রুত সন্ধি ফিরতে এই মুহূর্তে আরো ব্যয় করল না তাকবীর। মিলিয়ে দিল দু হাতের বাঁধন, প্রসারিত করে হাসলো দুজনে। হঠাৎ তাকবীর পেছন থেকে একটা বক্স বের করে সামনের ছোট্ট টেবিলের উপর রাখলো। এলিজাবেথ একটা বার বক্সটার দিকে তাকাচ্ছে, তো আবার তাকাচ্ছে তাকবীরের দিকে। তাকবীর এলিজাবেথের কুচকানো ভ্রুতয় দেখে ঠোঁট কামড়ে হাসল। বন্ধুত্বের সূচনা হিসেবে আমার তরফ থেকে ছোটখাটো একটা তোফা। কিন্তু কোনো কিন্তু না, জাস্ট ওপেন ইট। মৃদু থমক মিশ্রিত কণ্ঠে উপায়ন্তর না পেয়ে বক্সটির উপরের অংশ সরালো। লাল গোলাপের অজস্র পাপড়ি দেখে অতর্কিত আধার নামলো অবয়বে। নিচু স্বরে প্রতিউত্তর করল, লাল গোলাপ আমার পছন্দ নয়। খানিকটা অবাক হলেও তাকবীর। তার জানা মতে এলিজাবেথের ফুল খুবই পছন্দ, বিশেষ করে লাল গোলাপ। কিন্তু তোমার তো ওটা আগে ছিল। সবসময় যে মানুষের পছন্দ এক থাকে তেমনটা কোথাও লেখা নেই। তাকবীর বুঝলো না হঠাৎ এলিজাবেথের অযাচিত রাগের কারণ, তবে গাঁটলো না, প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা সরি, নেক্সট টাইম আর এমন হবে না। এবার এটার ভিতর দেখো কি আছে। এলিজাবেথ কোনো বাক্য ছাড়াই পাপড়ির ভেতর হাত রাখলো। হাতে আরেকটা বক্সের মতো কিছু অনুভূত হলো। বস্তুটা পাপড়ির ভেতর থেকে বাইরে বের করে আনতে চোখ ছানাবড়া হয়ে গেল এলিজাবেথের। তাকবীরের চোখে ইশারায় বলল বক্সটিকে আনবক্সিং করতে। এলিজাবেথ বোকার মতো তাই করলো। চোখ ছিড়ানো বিস্ময়তা। বক্সের ভেতর থেকে বেরিয়ে এলো একটা আইফোনের লেটেস্ট ভার্সন, আইফোন 16 প্রো ম্যাক্স। এলিজাবেথের কপালে সূক্ষ্ম ভাঁজ। এটা কার? কার হাতে এটা? আমার। তাহলে তোমারই। এটা তো মনে হচ্ছে খুব দামি। তবু তোমার কাছে নস্যে। এভাবে মাথায় তুলবেন না। তুলেনি তো, মাঝে মাঝে খুব খুশকি হয়, তাই বুকের মধ্যে নেওয়ার চেষ্টা করছে। ওখানে রক্তক্ষরণ ছাড়া আর তেমন কোনো প্রতিকূলতা নেই। বলে ছোটের ঠোঁট চিপে হাসলো তাকবীর। এলিজাবেথ স্তব্ধ। তা দেখে তাকবীর আবারও বলতে শুরু করল, তুমি আমার পোষা পাখি, তবে সম্পূর্ণ মুক্ত। আকাশ জুড়ে ইচ্ছে মতো ডানা মেলে উড়ে বেড়াবে অতিথি পাখির মতো। তবু দিনের শেষে ফিরে আসবে আমার নিরে, ভালোবাসার আঙিনায়। এলিজাবেথের ভেজা দৃষ্টি, ভেজা গলা। এই আমি অভাগীর কপালেও এসব ছিল। এই ভালোবাসাগুলো আমি কখনো পাইনি। এইভাবে আর কখনো বলবে না লোকেশে যে তোমাকে কেউ ভালোবাসে না। কারণ এই দেখো, তোমার নাম আমার হাতে ট্যাটু করা আছে। আমি এই পৃথিবীর সবচেয়ে নিবেদিত প্রাণ মানুষ তোমার জন্য। আমার ভালোবাসা পূর্ণ হবে তুমি। তোমার কোনো ক্ষতি আমি কখনোই হতে দেব না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো, তোমার হাত ধরে রাখবো। আর মৃত্যুর পরে আমি তোমার সঙ্গে ত্যাগ করবো না, আত্মার মতো তোমার কাছেই থাকবো। তুমি আমার কাছে শুধু কিছু নাও, তুমি আমার কাছে সবকিছু। এলিজাবেথ তাকায় তাকবীরের বা হাতের কবজিতে, অতঃপর শিরশির অনুভূতিতে নিভু চোখে তাকালো তাকবীরের দিকে। তাকবীর হাতের কবজিতে থেকে কনিষ্ঠ আঙ্গুল বরাবর এলিজাবেথের নাম ইংলিশেই লেখা। এলিজাবেথের চোখ মুখে এখনো বিস্ময়তা। কেটে দিবে মেয়েটা এখনই। এত সব কখন করেন? এভাবে সর্বক্ষণ পাশে থেকেই কখন কিভাবে করছেন এত কিছু? সবকিছুই মনে হচ্ছে পূর্ব থেকে কত শত করে আয়োজন করা। এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গেল তাকবীর। কেবল কার দাঁড়ালো একটি সে পাপে। তাকবীর উঠে দাঁড়ায়, কণ্ঠস্বর গভীর, বলল, একটা দামি অ্যাডভাইস দিই। এলিজাবেথের কণ্ঠস্বর আশা করল না তাকবীর, নিজে থেকেই সবেগে আওড়ালো, Moving on is not about forgetting them. It means what you are without them. বলে সামনে এগোতে থাকলো তাকবীর। এলিজাবেথের মনের ভেতর এক অদ্ভুত আর সুন্দর অনুভূতি তৈরি হয়। শুরু হয় বন্ধুত্বের সূচনা। থাকবে না আর কোনো প্রকার জড়তা, শুধু চোখের চাহনি কিংবা অজানা কোনো অভ্যন্তরীণ অনুভূতির মাধ্যমে একে অপরের মনের কথা বুঝে ফেলবে। এই ধরনের সম্পর্কতা গভীরতা, সমঝদারির এবং অগোচরে একে অপরকে বোঝার এক নিখুঁত নিদর্শন হয়ে উঠবে। শোনা গেল তাকবীরের উচ্চস্বর,
এরোগেশি জলদি নামো, গাড়ি ছেড়ে দেবে, আমরা আবার টুইন পিকে যাব। এলিজাবেথের চেহারা স্বচ্ছ এক অনাবিল প্রশান্তি ও উচ্ছ্বাস ফুটে উঠে। অনেক দিনের আটকে থাকা অনুভূতিগুলো ধীরে ধীরে মুক্তি পেয়ে ছুটে আসছে। বৃক্ষপথে হালকা অনুভূতি হয় আর আনন্দ ভরে উঠে। চারপাশের সবকিছু সুন্দর ও উজ্জ্বল হতে শুরু করলো। উৎফুল গলায় চেঁচিয়ে বলল, আসছি ভালো মানুষ। আই থিঙ্ক ইটস টাইম ফর ইউ টু রিটায়ার, নেসো। ছোট কামড়ে নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করে রাখেন নাসো। নত দৃষ্টি নিবিষ্ট, পাশে চুপসানো মুখ দাঁড়িয়ে আছে লুকাস। আপাতত আলাদিন বা তার দলবল কেউ এখানে নেই। গাছ ছমছমে পরিবেশ, নিস্তব্ধতা বিরাজ করছে সম্পূর্ণ কক্ষ জুড়ে। সরি বস। হাতে থাকা ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারে রিজা। ছনছন শব্দে ভেঙে চুরমার হলো। দাঁড়িয়ে ছিটিয়ে পড়লো মেঝেতে। রিচার্ডের কপালের পাশের রগগুলো ফুলে ফেপে উঠেছে। তিতির করতে বাড়তে থাকে ক্রোধ। ঝাঁঝালো কণ্ঠে বলল, ধ্যান কোথায় থাকে তোমার? বাংলাদেশ থেকে আসার পর থেকেই দেখছি সব কিছুতে অমনোযোগী তুমি। ট্রেনিং কি সব ভুলে গিয়েছো? কাল আর কয়েক সেকেন্ড দেরি হলে কি হতো? হ্যাভ ইউ এনি আইডিয়া, ইউ ফাকিং ইডিয়েট? ঝাঁঝালো কণ্ঠে চেঁচালো। থেমে বজ্র দৃষ্টি নিক্ষেপ করলো লুকাসের উপর। রিচার্ডের রক্ত লাল চোখ দেখে বুক শুকিয়ে এলো লুকাসের। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড আবারও। তোমার কাছে তো হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর ছিল না? আর ইউ গাইজ ফাকিং কিডিং উইথ মি? মিয়ে যায় দুজনে। আবারও শোনা গেল রিচার্ডের হুঙ্কার। নাসর দিকে তাকে কর্কশ গলায় চেঁচিয়ে বলল, গো ব্যাক টু বাংলাদেশ। নাসর অভিব্যক্তি নিটল। দু কদম এগিয়ে আসলো, কঞ্চে অনুতাপ্ত রেশ নিচু স্বরে বলল, সরি বস, গিভ মি অন মোর চান্স। রিচার্ড কায়নাতের কাছে সুযোগ বলে কিছু হয় না। প্রবাবেলি ইউ ফরগট দ্যাট। শক্তগুছের নাসর চেহারা এবার ফুটে উঠল ভীতি। পরপরই তিনবার চোখ গিলে গলা ভিজে আবারও বলতে চাইল। লাশ। থামিয়ে দিল রিচার্ড। কাউচে বসা অবস্থা নাসর দিকে না তাকিয়ে একটা ফাইল এগিয়ে দিল। নাসো রিচার্ডের পেছনে দাঁড়িয়ে থেকে ফাইলটি হাতে নিল। রিচার্ডের ছোটের কোনায় জড়ো হয়ে শয়তানি বিদকুটে হাসি। সন্ধ্যায় ফ্লাইট, কাজ হয়ে যাবে বস। গো। তাৎক্ষণিক বেরিয়ে যায় নাসো। লুকাস নাসোর দিকে তাকে চোখ টিপে কাজের জন্য বেস্ট অফ লাক জানায়। বিশাল আকৃতির প্যান্ট হাউসে শুধু এখন তারা দুজন। লুকাসের ফোন ক্রমাগত রিং হচ্ছে। তপ্ত শ্বাস ফেলে ফোন নিয়ে রিচার্ডের নিকট এগিয়ে আসলো লুকাস। মলিন স্বরে আওড়ায়, বস, ফাদার। সহজ ভঙ্গিতে এই ফোন হাতে নিল রিচার্ড। লুকাস অবাক হলো কিছুটা। ভেবেছিল বারংবারের মতো এবারও কল তুলবে না। স্পিকারে দিল রিচার্ড, হাতে জ্বলন্ত সিগারেট। ওপাশ থেকে শোনা যায় একজন মধ্যবয়স্ক লোকের ভারী কি কর্কশ কণ্ঠস্বর, যা রিচার্ডের গুরুগম্ভীর ভারী স্বরকেও ছাড়িয়ে। Breathe, my son. ইয়েস ফাদার। As soon as come back to Italy, তুমি ছাড়া এদিকে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তোমার সই ছাড়া পরবর্তী প্রজেক্ট এগোতে পারছে না। মিলিয়ন টাকা লস হচ্ছে। ছোট গোল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়ার সাথে গরম নিঃশ্বাস ছাড়ল রিচার্ড। অতঃপর সহজ সাবলীল গলায় উত্তর দিল, আমি এসে সব সামলে নিব ফাদার, ডোন্ট ওয়ারি। কিছুটা ক্ষিপ্ত হলো ওপাশের জন। তিরিকি মেজাজ দেখে বলো, সব খবর আমার কানে আসছে রে। ফালতু ঝামেলায় ঝরাচ্ছ কেন? মেয়ে লাগবে তোমার? ইতালি আসো, মেলা বসিয়ে দিব আমি তোমার জন্য। কাছে গা এলিয়ে আয়েস করে শুলো রিচার্ড। একদলা সাদা বাষ্পের মতো ধোয়া শূন্য উড়িয়ে দিয়ে বলল, অনেকদিন পর অনেক ইন্টারেস্টিং একটা গেম পেয়েছি ফাদার, শেষটা একটু দেখাই যাক। বলে অপর পাশে থেকে কিছুই শোনার অপেক্ষা না করে কল কেটে দেয়। পরপর হাতে অদ্ভুত রকমের দেখতে একটা ঘড়ির দিকে তাকিয়ে এক পলক উঠে দাঁড়ায়। কালচেটে ঠোঁট জুড়ে বিরাজ করছে রহস্যময় বক্র হাসি। ঘড়িটা রিচার্ডের সবসময় সঙ্গেই রাখে, তবে হাতে খুব কমই। রিচার্ডের হাঁটা দেখে পেছনে নিল লুকাস। কদমে কদমে মেলাতে মেলাতে বলল, বস, আমি আসবো। পায়ের তালের মতোই রিচার্ডের গমগমে গলা বলল, নো। কোথায় যাচ্ছে বস? মধু খেতে। লুকাসের কাছে লাগলো সে দুনিয়ার সব থেকে আশ্চর্যজনক কথাই শুনল, তাও রিচার্ডের মতো তেতো মানুষের কাছ থেকে। তবে তা বেশিক্ষণ আমলেই রাখলো না। খাবারের কথা শুনে থেমে যাওয়া গতি আবারও বাড়ায়।
এক প্রকার দৌড়েই গেল। রিচার্ড লম্বা কদম এতক্ষণে গাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। লুকাসের ব্যগ্র কণ্ঠস্বর। বস আমিও যাব। শুনেছি এখানে কোনো রেস্টুরেন্টে ভালো মধু পাওয়া যায়। ড্রাইভিং সিটে গিয়ে বসলো রিচার্ড। বজ্রপাতের মতন গম্ভীর কণ্ঠে শুধায়, এই চাকে শুধু রিচার্ডের জন্যই মধু জমে। লুকাসের মুখ মলিন হয়। গাড়ির উইন্ডোর কাছটায় খানিকটা ঝুঁকে মলিন স্বরই বলে, বস আমি আসি। নো, আই নিড প্রাইভেসি। বাতাসের সাথে ধুলো উড়িয়ে চলে গেল রিচার্ডের ব্ল্যাক শার্ক। এবার লুকাসের মাথায় হাত। আসমান ভেঙে পড়ল। প্রাইভেসি কেন? তাও রিচার্ডের মতো আমাদের? আশ্চর্য আশ্চর্য। টুইন পিক পাহাড়টি এক অদ্বিতীয় সৌন্দর্যের স্থান, যেখানে দুটো পাহাড় একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে এবং যার শীর্ষবিন্দু দুটি সিংহের মতো দেখা দূর হতে। এটি সাধারণত পাহাড়ের চূড়ার দিক থেকে একটি প্রশান্ত এবং বিস্তৃত দৃশ্য উপস্থাপন করে। অপর থেকে দৃশ্যটি অত্যন্ত মুগ্ধকর, যেখানে সারা প্রান্তরে ছড়িয়ে থাকা গাছপালা, নদী বা জলাশয়ের প্রতিফলন এবং দূরের পাহাড় পর্বতের সমুদ্রের মতো নীলাভ দৃশ্য দেখা যায়। পাহাড়ের শীর্ষ থেকে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশের পরবর্তী রং এবং পাহাড়ের আবহাওয়া পরিবর্তন এক অনন্য দৃশ্য তৈরি করে, যা প্রকৃতির প্রেমিকদের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এলিজাবেথ জিদ ধরে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থেকে সূর্যাস্ত দেখবে। সূর্যাস্ত হতে এখনো প্রায় 2 ঘন্টা সময় লাগবে, তবে মহারানীর হুকুম বলে কথা, যথাযথভাবে রানীর সেবা না করলে যদি রানীর মনক্ষুণ্ণ হয়। না না বাবা, অজ্ঞতা রাজি হয়ে গেল তাকবীর। এলিজাবেথকে দ্বিতীয়বার উচ্চারণ করতে হয়নি। এলিজাবেথের মান শান হ্যাঁ ঠিকঠাক। তো একটু হাঁটা গেল কিসে? সন্ধ্যা হতে মেলা দেরি এখনো। এলিজাবেথের মাথার সানহ্যাট ঠিক করতে করতে তাকবীরের কৃষ্ণ গহ্বরে তাকালো। রোদের উত্তাপে উজ্জ্বল বর্ণের অবয়বে লালচে আভা দেখা দিয়েছে। দৃষ্টি সীমানার ভেতরে কোনো বাড়িঘর নেই, শুধু বড় বড় পাহাড়ের টিলা। ওপরের থেকে নিচে তাকালে গলা শুকিয়ে আসে এলিজাবেথের। শুকনো ঠোক গিলে দৃষ্টি দিল তাকবীরের উপর। অতঃপর বলল, নিচের দিক দিয়ে হাঁটি, এদিকটায় ভয় লাগছে। পা পিছলে পড়তে পারলে আমি একদম চাঁদে চলে যাব। ঠিক করে হেসে দিল তাকবীর। উষ্টপুটের চঞ্চল প্রাণ খোলা হাসি। এলিজাবেথের কপাল কুচকানো দেখে যথাসম্ভব হাসি চেপে নিল তাকবীর। তবু একেবারে সফল হয়নি ঠোঁট কামড়ে হাসে, সাথে শরীর ঝাঁকুনি দিচ্ছে অল্প স্বল্প। হাসি চেপে রাখার কারণে চাঁদ উপরে এলো বেশি, নিচে না। জিভ কাটলো এলিজাবেথ তাৎক্ষণিক। তড়িঘড়ি করে নিজের ভুল সংশোধন করে নিল। বলা, হ্যাঁ হ্যাঁ ওটাই। ছোট কামড়ে ভ্রু গুছিয়ে চেয়ে দেখলো তাকবীর তার এলো কেশিকে একটু হারাস্তা করার জন্য আবারও কথার মার পেঁচে ধরলো। বলল, কোনোটাই। এলিজাবেথের নিরুদ্বেগ জবাব, একটা হলেই হলো। এমন সব বাচ্চা সুলভ আচরণে আটকা পড়েছিল একত্রিতের এক প্রাপ্তবয়স্ক পুরুষ 16-র এক লাশময় তরুণীর প্রেমে। তাকবীর তবুও চেয়ে দেখে কিভাবে তার ভালোবাসা ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিকে কেন্দ্র করে পাহাড় সমান গড়ে উঠেছে। দিনকে দিন সে তলিয়ে যাচ্ছে অগাধ ভালোবাসার অদলে। তার এই নিগুড় অনুভূতির পেছনে একটাই উদাত্ত উদ্দেশ্য, এই মেয়েটিকে ভালো রাখা এবং নিজের পাশে রাখা, এতে নিজেরই ভালো থাকা। রোদের তৎপরতা খুবই বেশি, শরীর থেকে ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে। এক ফালি বাতাসের উপস্থিতি টের পাওয়া দায়। হঠাৎ গলা শুকিয়ে তুমুল কাশি উঠে এলিজাবেথের। ঝুঁকে দুহাতে হাঁটুতে ভর দিয়ে কাশতেই থাকে। অস্থির হয়ে উঠে তাকবীর। এলো কিসে? ঠিক আছে। চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল, পানি। তাকবীরের স্মৃতিত অবয়বে আধার নেমে আসলো। ঢালু পাহাড়ে গাড়ি নিয়ে আসা সম্ভবত নয়। নিচে গাড়ি যাতায়াত সড়কের এক কোণে রেখে এসেছে তাকবীর। দ্রুত মোটামুটি এই অবস্থায় এলিজাবেথকে নিয়ে যাওয়া সম্ভব নয়। আশেপাশে কোনো মানব বসতিও নেই যে সাহায্যের জন্য যাবে কারোর কাছে। এই খোলা বিস্তৃত পাহাড়ের এখন পানি পাবে কোথায়? ওদিকে ক্রমাগত এলিজাবেথের কাশির তোড় বাড়তেই থাকে। ধীরে ধীরে তাকবীরের রক্তাভ চেহারার বর্ণধারণ পরিবর্তন হতে থাকে। দিশাহীন হয়ে এদিক সেদিক তাকাতেই থাকলো। হঠাৎ চোখ যায় কিছু দূরেই একটা কাঠের বেঞ্চি রয়েছে, জায়গাটা সমতল। তাকবীর এলিজাবেথকে ধরে বেঞ্চিতে বসালো, ধাতস্থ গলায় আশ্বাস দিল, এলো কিসে?
বাকি একটু অপেক্ষা করো আমার জন্য। আমি যাবো আর আসবো, নড়বে না একদম এখান থেকে। টইটুম্বুর চোখে এলিজাবেথ তাকালো তাকবিরে পানে। শ্যামলা মুখে উদ্বিগ্নতার আধার নেমে এসেছে। নীরব মাথা নাড়ল শুধু। তাকবিরও একই ভঙ্গিতে মাথা নাড়িয়ে সড়কের দিকে ছুটল। এলিজাবেথ যথাসম্ভব চোখ গিলে গলা ভিজিয়ে কাশি থামানোর চেষ্টা করল। হঠাৎ অতর্কিত আক্রমণে বুক শুকিয়ে এলো এলিজাবেথের। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে যায় ঘটনাটি। শুধু অনুভব করছিল কেউ হাঁচকা টান দিয়ে তাকে শূন্যে তুলে নেয়। নিঃশ্বাস আটকে চোখ মুখ খিচে রাখে এলিজাবেথ। ঘোড়ার ফুৎকার শব্দে স্তম্ভিত হয়ে ফিরে এলিজাবেথ। সচল হয়ে থমকে যাওয়া মস্তিষ্ক। নাকের ডগায় বাড়ি খেতে থাকে পরিচিত সেই পারফিউমের স্মেল। গতিহারা হৃদস্পন্দন। এই বুঝি বুক ফেটে যাবে। পর্যাপ্ত অক্সিজেন থাকা সত্ত্বেও শ্বাস নিতে পারেন এলিজাবেথ। দম আটকে আসছে। চোখ খুলে রাখার সাহস হয় না এলিজাবেথের। একটা হৃদয়হীন বৃক্ষপটের সাথে লেগে আছে তার পিঠ। কারোর বাহু ধরে আবদ্ধ হয়ে আছে সে। পঙ্খিরাজের মতো করে ঘোড়া চড়ে নিয়ে যাচ্ছে তাকে এক বিষাদ রাজ্যের রাজা। ঘোড়ার পায়ের প্রতিটি কদম এবং ঝাঁকুনির সাথে হাত পা ঘেমে ঠান্ডা হতে থাকে এলিজাবেথের। এক শ্বাসরুদ্ধকর অবস্থা নিজের আবিষ্কার করলো এলিজাবেথ। ঘোড়ার কর্কশ গলার শব্দ কমে আসলো। আশপাশটা খুবই শান্ত লাগছে। পিটপিট করে চোখে মেলে তাকায় এলিজাবেথ। দেখতে পায় জায়গাটা একটা স্টার্ট ফার্মের বিশাল মাঠ। চারিপাশে শুধু সবুজ সতেজ ছোট ছোট ঘাস। কাঠ দিয়ে তৈরি বেড়া দিয়ে নির্দিষ্ট সমপরিমাণ বিস্তৃত জায়গা ঘেরাও করা। মাঠের এক প্রান্তে কিছু আরবীয় প্রজাতির ঘোড়া শো জাম্পিং প্রশিক্ষণ নিচ্ছে। অপর এক প্রান্তে কিছু ঘোড়া ঘাস খাচ্ছে। চারিপাশে এক নজরে চোখ বুলিয়ে দৃষ্টি গেল ঘোড়ার লাগাম টেনে ধরা শক্ত হাত দুটোতে। ট্যাটু খচিত হাত অবলোকন হতে পুনরায় গা শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ড ঘোড়া নিয়ন্ত্রণে লাগাম ছেড়ে দিল। ঝুঁকলো এলিজাবেথের উপর। পুরুষালী রুক্ষ তুত্তি রাখলো এলিজাবেথের কাঁধে। কেঁপে উঠল এলিজাবেথের সমস্ত শরীর। হার্টবিট অস্বাভাবিক ভাবে ওঠানামা করতে থাকে। শোনা গেল সে পুরুষালী গুরু গম্ভীর ভারী কণ্ঠস্বর। মাই রেড। বরফের মতো জমে গিয়েছে এলিজাবেথ। টুসো তো অব্দি করছে না। অধর এলিয়ে বাঁকা হাসলো রিচার্ড। কুটিল হাতে পেঁচিয়ে ধরলো এলিজাবেথের পেট। জুবুথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথের শরীর। ঘৃণায় গা শিউরে উঠে নিজেকে শক্ত করে এলিজাবেথ তাদের দাঁত পিষে বলল, এই নোংরা হাতে আমাকে ছোবেন না দয়া করে। আমার সকল পাপের মধ্যে তুমি সর্বাধিক প্রিয়। উগ্র বৈশিষ্ট্য সম্পূর্ণ মানুষের নিকটে ঠান্ডা স্বরে ভয় বাড়তে থাকে এলিজাবেথের মনে। ভিজে যায় চোখের পাতা। কাঁপে গলা। কাপা কাপা গলায় আওড়ালো এলিজাবেথ, কেন এসেছেন আবার? অদরের ছোঁয়া এঁকে দিলেও কাঁধের রিচার্ড পরপর ছোট ছোট চুমুতে ভরিয়ে দিতে থাকে। এলিজাবেথের সমস্ত ঘাড় ভিজে চ্যাটচ্যাটে হয়ে যায়। পশ্চাৎ পাঁজর নিজ কাজে নিটল থেকে হাসকি স্বরে আওড়ায়। এই জন্য দাঁতের দত চেপে নিজেকে শক্ত করে রেখেছে এলিজাবেথ। রিচার্ডের অপ্রীতিকর কথা এবং কাণ্ডে চিবুক শক্ত হলো। মুচড়ামুচড়ি করতে থাকে সারা পাওয়ার জন্য। তবে তাতে একচুল পরিমাণও লাভ হয় না। রিচার্ডের শক্ত হাতের বাঁধন থেকে 1 ইঞ্চিও সরতে পারে না এলিজাবেথ। তীব্র ঘৃণায় রিচার্ডের এক হাত পেট থেকে টেনে ছড়িয়ে এনে দন্ত বসিয়ে দেয়। আক্রোশ এতই ছিল যে শক্ত চামড়া ভেদ করে রক্তপাতই হয়। তবুও নিজের কাছে অন্য রিচার্ড ছোটের করে বক্র হাসি। ওইদিকে হাত দিয়ে রক্ত ঝরছে। ভেজা গলায় চেঁচালো এলিজাবেথ। কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে এলো ভেতরের সকল আক্রোশ। আপনার মতো নরখাদকের জায়গা জাহান নামেও না হোক। মরে যাচ্ছেন না কেন আপনি? কাঁধ থেকে মুখ তুলে রিচার্ড ক্রোধে মটমট করা ধারালো চোয়ালে আজ নেই কোনো হিংস্রতার ছাপ। অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ছোটের কোনো রহস্যময় পাকা আসে। এলিজাবেথের কথার পারদে ক্ষিপ্ততা না দেখি বরং গভীর গলায় জবাব দিল, মরে গেলেই কি সমাপ্তি? সাম ডেড রোজ স্টিল ক্যারি ফ্রেগনেন্স। আই এম ওয়ান অফ দেম। তচ্ছিলের স্বরে হাসলো এলিজাবেথ। দাঁত এলিয়ে রুষ্ট গলায় শোধালো, সাম ব্রোকেন হার্টস স্টিল ক্যারি লাভ। এবার কণ্ঠস্বর পাল্টায়। মস্তিষ্কটা ফিরে গেল তার চিরচারিত ঐশাচিক আত্মায়। মুষ্টময় করে নিল এলিজাবেথের চুল। হিংস্র প্রাণীর মতন গর্জে উঠল, ব্রোকেন তো তারা হয় যারা ছিনিয়ে নিতে জানে না। রিচার্ড কায়নাত খুব ভালো করে জানে কিভাবে নিজের জিনিস ছিনিয়ে নিতে হয়।
মাথায় কুকরিয়ে উঠে এলিজাবেথ। চুলের গোড়ায় অতিক্রম টান পড়ার কারণে তৎক্ষণাৎ মাথায় যন্ত্রণা শুরু হয়। সহসায় শরীরও কষ্ট ও শক্ত গলায় বলল, আমি অন্য কারোর, কখনোই আমাকে আপনি ছিনিয়ে নিতে পারবেন না, শুধু আমাকে কষ্টই দিতে পারবেন। আরো শক্ত করে টেনে ধরল রিচার্ড। এলিজাবেথ চুলের মুঠি অপর হাত দিয়ে পেছন থেকে ঝুঁকে শক্ত করে চিবুক চেপে ধরে ক্ষুধার্ত হিংসের মতো গর্জে উঠল, বলল, I am not the boy who fights with you. I am the man who fights for you. কেউ তুলোর মতো নরম হওয়ায় তা পায়ের তলে পিষে চলে যাবে, আবার কেউ 1000 বছর ধরে অক্লান্ত চেষ্টা করে এক মুহূর্তের জন্য তার ছোঁয়া পাওয়ার আশায়। আপনার ফেলে রাখা জিনিসটাও কেউ সযত্নে বুকে তুলে নিয়েছে, কারণ প্রকৃতি কখনো শূন্য স্থান সহ্য করে না, সে চায় সবকিছু পূর্ণতা লাভ করুক। ক্রোধ তিত্তির করে বাড়তে থাকে রিচার্ডের চিবুক রেখে এবার কণ্ঠনালী চেপেই ধরল। আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আপনি সম্ভবত ভুলে যেতে চাচ্ছেন কিভাবে হাঁটতে হয়। দম আটকে আসে এলিজাবেথে, তবু বউ কসরতে অস্পষ্ট স্বরে আওড়ায়, কি পা ভেঙে দেবেন? দেন না, দিন। পৈশাচিক আত্মায় অবয়বের পুষ্টপুচে ফুটে উঠল শয়তানি হাসে। পরিবর্তন হয় দৃষ্টি, ছেড়ে দিল কঞ্চনালী। চুলের মুঠি আবার থুতনি রাখলো এলিজাবেথের কাঁধে, ডান হাত দিয়ে বাঁকানো কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। অপর হাত ছুটলো এলোমেলো পথ ধরে। শব্দ করে উঠল এলিজাবেথ। এবার অট্ট হাসিতে ফেটে উঠল রিচার্ড, কানে লতিতে ছুঁয়ে দিয়ে বলল, I hope you eat now. কাঁদতে থাকে এলিজাবেথ। কর্ণপাত হওয়া কান্নার প্রতিটি শব্দ লোক অপর কান দিয়ে জেরে সরে আসলো রিচার্ড। এক লাফে নেমে গেল ঘোড়া থেকে, নামিয়ে নিল দ্রুত কুঞ্জনরত এলিজাবেথকে। এতক্ষণে রিচার্ডকে দেখলো এলিজাবেথ। রিচার্ডের পরনে হোর্স রাইডিং কালো জ্যাকেট, মাথায় রাইডিং হেলমেট এবং পরিশেষে পায়ে রাইডিং বুট, আর বরাবরের মতো শক্ত চোয়াল। দৃষ্টি সরিয়ে ফেলে এলিজাবেথ। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না ক্রোধে কটমট করতে থাকা ধারালো চিপুকে। ঘৃণায় পিছিয়ে ওঠে মন। যতটা সরল সাজছেন ততটাও নন আপনি। রিচার্ডের কাছ থেকে তেড়ে আসে অপ্রত্যাশিত অদ্ভুত কথা। এলিজাবেথ উৎসুক হয়ে তাকালো রিচার্ডের চড়া তামুকে। চোখাচোখি হতে চোখ মারে রিচার্ড। তার এই কথা বলার পেছনে কোনো উদ্যমী ছিলই না, যেটা ছিল সেটা সফল হয়ে গিয়েছে এলিজাবেথ বুঝলো, অথবা এটা বলা হয়েছে। দৃষ্টি নামিয়ে পেছন ঘুরে চলে যেতে নাই খপ করে হাত ধরে ফেল রিচার্ড। তেড়ে পেছন ফিরে এলিজাবেথ। রিচার্ড কিছু বলতে যাবে তখনই ভেসে আসে পুরুষালী ভারী কণ্ঠস্বর, If you talk to my wife, you die. ভয় গুটিয়ে গেল এলিজাবেথ। ধ্বংসযজ্ঞের আগাম সংকেত পেয়ে যায়। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে কিছু খারাপ আর না হোক। ভাবনার মধ্যেই অপর হাতে টান অনুভব করো এলিজাবেথ। তাকবীরের শক্ত খসখসে হাতের বাঁধনে এলিজাবেথের হাত। রিচার্ড ঠোঁট এলিয়ে হেসে ঘাড় বাঁকা করে তাকালো তাকবীরের দিকে। এলিজাবেথের হাত দুই প্রান্তে দুজন আঁকড়ে ধরে রেখেছে। এলিজাবেথ তাকবীরের গ্রীষ্ম গহ্বরের দিকে তাকায়, যেখানে এখনই নেই কোনো প্রকার হিম শীতল হাওয়া। আগুনে লেলিহান দাউ দাউ করে জ্বলছে তাকবীরের চোখে। এলিজাবেথ আবারও তাকালো তাকবীরের দিকে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতেও ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুপাত। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরব যুদ্ধ চলল। হঠাৎ ছোটকামে হাসলো রিচার্ড, হেসে ছেড়ে দিল এলিজাবেথের হাত। এলিজাবেথ দ্রুত সরে গিয়ে দাঁড়ায় তাকবীরের নিকট। তাকবীর এলিজাবেথের সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ আড়াল করে দিল ওকে। এলুকেশি, গাড়িতে কি বসো। তাকবীরের এহেন বজ্রপাতের মতো গম্ভীর শব্দে চমকালো এলিজাবেথ, তবে আর দাঁড়ায় না এক মুহূর্ত। ফার্মের গেটে তাকবীরের গাড়ি দেখা যায়। এলিজাবেথ দৌড়ে গেল গাড়ির অভিমুখে। তাকবীর তখন পানি নিয়ে এসেছিল। এলিজাবেথকে কোথাও খুঁজে না পেয়ে ঘাবড়ে যায়। পাগলের মতো এদিক সেদিক খুঁজতে থাকে। হঠাৎ মাথায় আসে এলিজাবেথের কাছে তো ফোন আছে। তাকবীর দ্রুত এলিজাবেথের লোকেশন চেক করলো। ফার্মটি টুইন পিক পাহাড়ের খুব নিকটেই। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তাকবীর। রিচার্ড পকেটে হাত ঢুকিয়ে সরাসরি এসে দাঁড়ায় তাকবীরের সামনে টান টান হয়ে। তাকবীর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রিচার্ডের উপর। সাপে নেউলে সম্মুখীন হয়, চোখে চোখে সংঘর্ষ
প্রথম বাক্য রিচার্ডের পাশ থেকেই আসে। তাহলে দেখা হয়েই গেল। আমার ওয়াইফের আশেপাশে যেন না দেখে। রিচার্ডের কথার বিপরীতে তাকবীর কাটখাট গলায় দুষ্ট হাসে রিচার্ড। 2 কদম এগিয়ে আসলো, ফিসফিসে বলল। যদি দেখা যায়। তাকবীরের তাৎক্ষণিক বেপরা জবাব। যুদ্ধের ঘোষণা হবে। রিচার্ড নিচের ঠোঁট উপরের ঠোঁটে ঠেলে বাঁকা হেসে বলল, ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। জিভ দিয়ে গালের ভেতর ঘুরিয়ে অধর এলিয়ে হাসলো তাকবীর। তবে সব সময়ের মতন সেই হাসিতে ছিল না অমায়িকতা। রিচার্ডের সদর্পে প্রশ্ন ছিল দাপুটে গলায়। আদৌ থেকে কোনো লাভ হবে? দুইটি মন এক হতে চাইলে তাদের আলাদা করার ক্ষমতার কারণ নেই। এলিজাবেথের শয়নের স্বপ্নে শুধু আমি ছিলাম, আর আমিই থাকবো। স্বপ্নেও? কিছুটা হকচকিয়েছে তাকে, বুঝতে পারে না রিচার্ডের অদ্ভুত কথার মানে। তাকবীরের অবয়বে বিভ্রান্ত দেখে হেসে ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছেড়ে দিল রিচার্ড তাকবীরের মুখের উপর। রক্ত চোখে তাকায় তাকবীর। কেঁপে উঠল এক হাত, নিজেকে সংযত করার চেষ্টা করে থাকবে। রিচার্ডের গলায় স্পষ্ট বিদ্রোহ। শয়নে কিনা জানি না, তবে আমার কাছে থাকা অবস্থায় পর্যাপ্ত ঘুমের অভাবে স্বপ্ন দেখার সুযোগ পাইনি। কজ আই ডোন্ট ইভেন লেট হার স্লিপ হোল নাইট। সংযম হারায় থাকবে, চেপে তোলো রিচার্ডের কলার। বাধা দেয় না রিচার্ড, বরঞ্চ হাসল। শোনা যায় তাকবীর তাতে তৎপেশার শব্দ, যা রিচার্ডের মনে প্রশান্তিময় হাওয়া বইয়ে দিচ্ছে। আমার জমিতে কিছুদিন গোলামি করে নে, বাকি জীবন তো আমারই। ওপারে না হোক এপারে তো হবেই। ঝাড়ি মেরে ছেড়ে দিল রিচার্ডের কলার। তাকবীর কণ্ঠনালী বেয়ে হাসির উদ্গীরণ ঘটল ঠোঁটে। ফিজেল হেসে বলল, সেটা তো সময় বলে দিবে জমিতে বীজ বোনে কে। তাকবীরের কথার মার ফোকরের প্যাচ ছাড়িয়ে মানে বুঝতে পেরে দুহাত মুষ্টিবদ্ধ করে ফেল রিচার্ড। তাকবীর বাঁকা হেসে ঘুরে ফিরে গাড়ির অভিমুখে অগ্রসর হতেই থাকে। কয়েক কদম যেতেই পেছন থেকে ভেসে আসে রিচার্ডের জলদ গম্ভীর কণ্ঠস্বর। অবশ্য আমি প্রতিশোধ নিব, তবে সেটা ভিন্নভাবে এবং ভয়ঙ্কর রূপে, যুদ্ধের পূর্ব প্রস্তুতি ছাড়াই। থেমে যায় তাকবীরের পা। বুঝতে পারে না রিচার্ড কিসের প্রতিশোধের কথা বলছে, তবুও পিছন ফিরে না আর হনহনিয়ে চলে যায়। রিচার্ডের ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ক্ষণকটা। হাসতে থাকলো একাই, বিদঘুটে হাসে। সারা রাস্তা একটাও কথা বলেনি তাকবীর। এলিজাবেথ নিজেও তটস্থ হয়েছিল তাকবীরের বেপরোয়া গাড়ি চালানো দেখে। বারবার নিজেকে গালি দিতে থাকে। তার জন্য সকল কিছু, তার অভিশপ্ত জীবনের সাথে জড়িয়ে যাওয়া সকলের জীবন আধার নেমে আসে। এই জন্য সে চায়নি ধ্বংসযোগ্য পাপাচার নিবিষ্ট এক অন্তহীন মরিচিকাময় জীবনের সাথে কাউকে জড়াতে। ভেতরে ভেতরে আবারও ভেঙে যেতে থাকে এলিজাবেথ। তাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। এই হোটেলেও 2 রুমের অ্যাপার্টমেন্ট নেয় থাকবে। নিজেদের অ্যাপার্টমেন্টে পা রাখতে শব্দ করে দরজা আটকে দিল তাকবীর। ধরা দিল এলিজাবেথের সামনে বজ্ররূপে। কোমল খোলসের ভেতর থেকে বেরিয়ে উগ্রভাবে চেঁচিয়ে উঠল এলিজাবেথের উপর। কেঁপে উঠে এলিজাবেথের সর্বাঙ্গ। তার থেকেও বেশি অবাক হলো তাকবীরের এহেন আচরণে। হাত থেকে ফোনটি পার পড়ে যায় পায়ের উপর। দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয় এলিজাবেথ। অবিশ্বাস্য নজরে অনড়ভাবে চেয়ে থাকে তাকবীরের পানে, যাকে এখন হিংস্র জন্তুর মতো লাগছে। গ্রীষ্ম গহ্বরে ফুটে উঠে ক্রোধের পাহাড়। চেহারা আচ্ছাদিত নমনীয়তার অন্তরালে থাকা এই কঠোরতা সেজে সোজা গিয়ে বিঁধেছে বৃক্ষপটে এলিজাবেথের। নিষ্পলক দ্বিধাহীন নজরে তাকিয়ে থাকলো এলিজাবেথ। তীব্র রাগে ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারে তাকবীর। যথাসম্ভব চেষ্টা করছে নিজের ক্রোধ দমিয়ে রাখতে, কথা দ্বারা যেন আঘাতপ্রাপ্ত না হয় তার শখের এলুকেসে। তবু শেষ রক্ষে আর হলো না। সোজা তর্জনী তুলে তেড়ে আসলো এলিজাবেথের সম্মুখে কাঠ কাঠ গলায়। You forget, you're my wife, not his, not anyone else's. I don't give a fuck how handsome he is. You are mine and nobody touches. You are mine and nobody touches what's mine. Understand? ওর থেকে দূরে থাকবে। নিজের ক্রোধের কবল থেকে এলিজাবেথকে বাঁচানোর জন্য হনহনিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায় তাকবীর। এলিজাবেথ তখনও এক দৃষ্টিতে তাকিয়েছিল ভাঙা কাচের টুকরোগুলোর দিকে। চোখে জমে থাকা জলের বাঁধ ছেড়ে দিয়ে তপ্ত শ্বাস
ফেলে এলিজাবেথ। অতঃপর ভাঙা কাচের টুকরোগুলো পরিষ্কার করে ফেলল। সে আবার আহামরি কি? সে সবাই তার সাথে সবসময় ভালো আচরণ করবে? তার জীবন তো সংগ্রামেরই, তো এমনই। এলিজাবেথ কষ্ট পায়নি, একটুও না। সে মানিয়ে নিয়েছে নিজেকে এমন তুচ্ছ তার ছেলের সাথে। রাত তখন 11টা, তাকবীর তখনও ফেরেনি। এলিজাবেথ মনের অভিমান মনে পুষে রেখে ফোন দিয়েছিল, কিন্তু প্রতিবারই সুইচ অফ দেখায়। এলিজাবেথ বুঝতে পারে তাকবীর তার উপর রাগ করেই ইচ্ছে করে ফোন বন্ধ করে রেখেছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে এলিজাবেথ। আজ অনেকদিন পর নিজের জীবনের অমীমাংসিত হিসেব মিলাতে শুরু করে আবার। তবে বরাবরের মতো ফলাফল আজও শূন্য। অজান্তে ভাবতে শুরু করে রিচার্ডের কথা, যার ছোঁয়া প্রতিটি জায়গায় এখনো ব্যথা দিয়ে দিয়ে তার কথা মনে করিয়ে দিচ্ছে, যার ছোঁয়ায় কোনো ভালোবাসা নৃশংসতা ছাড়া। এলিজাবেথ ভাবতেই থাকে তাকবীরের কথা, যে মানুষটা বাবার মধ্যেই পায়ে ঠান্ডা কিছু স্পর্শ পেল। কেঁপে উঠে এলিজাবেথ, ধ্যান ভেঙে হতচেতন হয়ে ফিরে উঠে বসে এলিজাবেথ। বাইরে থেকে কাচের গ্লাস গলিয়ে সোডিয়ামের লাইটের আলোতে দেখা যায় তাকবীরকে। তাকবীরের বেডের পাশে হাঁটু গেড়ে বসে এলিজাবেথের পায়ে বরফ লাগিয়ে দিচ্ছে। তখন ফোন পড়ার কারণে কিছুটা ফুলে গিয়েছে জায়গাটা। এলিজাবেথ এতটাই ধ্যানমগ্ন ছিল যে তাকবীরের উপস্থিতি টেরই পায়নি। এলিজাবেথ তড়িঘড়ি করে পা সরিয়ে নেয়, বলল, আরে আরে, কি করছেন? পায়ে হাত দিচ্ছেন কেন? তাকবীর আবারও এলিজাবেথের পা টেনে নিয়ে বরফ লাগাতেই থাকে। খাতযুক্ত কণ্ঠে আওড়ায়, প্রয়োজন নেই। নিনিমেষ তাকিয়ে থাকলো এলিজাবেথ, ভিজে আসাই গলা। আর কি প্রয়োজন? ক্ষমা চাওয়া। তাকবীরের দ্বিধাহীন তাৎক্ষণিক জবাব। মাথা তুলে তাকায়, চোখে একরাশ আত্মগ্লানি, চোখে মূর্ছা যাচ্ছে এমন বানিয়ে রেখেছে শ্যামবর্ণের মুখশ্রী। দুটো খাতযুক্ত দৃষ্টি মিলে গেলেও তাকবীরের কণ্ঠে অনুশোচনার জলধারা ভঙ্গিমায় স্থির রেখে বলল, সরি এলকুশে, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি তখন এইভাবে কথা বলতে চাইনি তোমার সাথে। আমি কিছু মনে করিনি। এলিজাবেথের কণ্ঠে অস্পষ্ট অভিমান। বুঝতে পারে তাকবীর, মাথা নুইয়ে ফেলে তাকবীর। কিভাবে বুঝলেন ব্যথা করছিল? তাকবীর দৃষ্টি নত নিবিষ্ট রেখে প্রতিউত্তর করে, আমি সবই বুঝি। বরফ রেখে একটা মলম দিয়ে মাসাজ করে দিল তাকবীর। পরপর উঠে দাঁড়ায়। এলিজাবেথের চোখ রাখতে পারছে না আত্মগ্লানির জন্য। অন্যদিকে দৃষ্টি ঘুরিয়ে বলল, খাবার সার্ভ করে দিয়েছে, চলো। কথা বাড়াতে চাইল না এলিজাবেথ। খাট থেকে নামার জন্য পা নিচে রাখতেই গেল তার আগেই তাকবীর বেডের নিচ থেকে স্লিপার বের করে এলিজাবেথের পায়ের নিচে রাখে। অভিমানী মনে এক পশলা শীতল হাওয়া বয়ে গেল। তবুও অটল থাকলো এলিজাবেথ। যেগুলোই ভালোবাসা প্রকাশ পায় তা কখনো করবেন না। কেন? হঠাৎ কেউ যত্ন করলে অস্বস্তি বোধ করি। অবহেলায় যে অভ্যস্ত, তার জন্য ভালোবাসা বিব্রত কর। তাকবীরের বুকে অসহ্যকর যন্ত্রণা দিচ্ছে এলিজাবেথের এহেন আচরণ। আবারও হাঁটু গেড়ে বসলো এলিজাবেথের মুখোমুখি। কাতর দৃষ্টি নিক্ষেপ করলো এলিজাবেথের পানি। বলল, শুনেছি অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারে সবচেয়ে বড় ম্যাচুরিটি। আফসোস 35 বছর বয়সেও সেই ম্যাচুরিটি আনতে পারেনি নিজের মধ্যে। আমাকে ক্ষমা করা যায় না? এলিজাবেথ এবার পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো তাকবীরের উপর। চোখে সন্দেহ সুকুঞ্চিত হলো। চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, 35 মানে? তাকবীর এলিজাবেথের বাচ্চাদের মতো এমন অবুঝ কথা এবং ভাবভঙ্গিতে ঠোঁট কামড়ে হাসলো। বলল, না। তুমি কি আমাকে বুড়ো ভেবেছ? কুচকে এলিজাবেথ। তো আপনার বয়স তো কম করে হলেও 40 হবেই। তাকবীরের চোখ বড় বড় হয়ে গেল। এখন গুজব মার্কা কথায় মৃদু ছিছিয়ে উঠল। কি আমাকে থেকে 40 মনে হয় তোমার? রাগ পড়ে যেতে থাকে এলিজাবেথের। কোমর বেঁধে তর্কে নামে, তো আপনার রাজনীতির বয়সের সাথে হিসেবে করলেই তো হিসেবে হয়ে যায়। হ্যাঁ মানছি, দেখতে একদমই মনে হয় না। তাকবীর এতক্ষণে বুঝতে পারে আসল রহস্য। ছোট কামড়ে হেসে নাক টিপে দিল এলিজাবেথের। পরপর বলতে শুরু করলো, সব জায়গায় জালিয়াতি চললে রাজনীতি কেন চলবে না? যেখানে জালিয়াতি নাট্যমঞ্চেও রাজনীতি। তাকবীরের কথা এলিজাবেথের ছোট ছোট চোখ আরো ছোট হলো। প্রশ্নবোধক চাহনি দিল। তাকবীর হেসে মাথা নাড়িয়ে বলল, আমার বয়স বাড়িয়ে দেওয়া জাতীয় সনদে। একসাথে দুজনে ফিক করেই হেসে দেয়। এভাবে কথা বলতে বলতে রাগ পড়ে যায় এলিজাবেথের। কক্ষ জুড়ে
বিরাজ করে শুধু দুজনের প্রাণ খোলা খিলখিলে হাসে। হঠাৎ কথার মাঝে এলিজাবেথ হাসি থেমে যায় তাকবীরের কথায়। তুমি চাইলে ক্যান্সারের মতো মরণব্যাধি হয়ে এসো আমার জীবনে, ধীরে ধীরে আমাকে নিঃশেষ করে দাও, কিন্তু প্রার্থনা একটাই, যখন বিদায় নেবে আমাকে একা রেখে যেও না, সঙ্গে নিয়ে যাও, যেন তোমার অনুপস্থিতি আর সহ্য করতে না হয়। তোমার পাশে থাকে যদি মৃত্যু হয়, তবে সে মৃত্যুকে আমি বরণ করে নেব। স্তব্ধ হয়ে যায় এলিজাবেথের। কিছুক্ষণের জন্য তাকবীর চলে যায় খাবার রুমে নিয়ে আসার জন্য। এলিজাবেথ বেগতিক দোটানার সাক্ষী মনে মনে বিড়বিড় করে, এত ভালোবাসবেন না, ভালো মানুষ ভেঙে চুরে যাবেন। আপনিও আমাকে ঠকালেন। তাকবীর সকাল সকাল এলিজাবেথের মুখ থেকে এমন কথা শুনবে মোটেও আশা করেনি। কপালে ভাঁজা সুকুঞ্চিত হলো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ঘন ঠোক গিলে বিস্মিত নজরে চেয়ে পাল্টা প্রশ্ন করে, মানে সকাল সকাল কি বলছো এসব? এলিজাবেথের চোখ ভেজা, ঠোঁটের সাথে তাল মিলিয়ে কাঁপছে চোখের পাতা। ঠিক মনের সব থেকে নরম জায়গায় আঘাত লাগলে যেমনটা অনুভূতি হয় ঠিক তেমন ভাবে উঠছে অন্তঃকরণ। মুখে কোনো প্রত্যুত্তর করলো না। হাতে থাকা খামটি ছুঁড়ে মারে তাকবীরের মুখের উপর। খামের ভেতর থেকে পিঞ্চ করা কয়েকটি ছবির বৃষ্টির মতো ছড়িয়ে পড়ছে মেঝেতে। ছবিগুলোর দিকে তাকাতে চোখ মুখ থেকে সকল উদ্বিগ্নতা বিলীন হয়ে যায়। আটকে রাখা নিঃশ্বাস একদমে ছাড়ে, শব্দ করে হাঁটু মেরে বসে। ছবিগুলো কুড়িয়ে হাতে নিল তাকবীর। কষ্ট এজন্য লাগেনি যে আপনার জীবনে অন্য কেউ আছে, ব্যথা এজন্য লেগেছে যে আমাদের বন্ধুত্বের প্রথম শর্তই ভেঙে দিয়েছেন আপনি। আমরা কথা দিয়েছিলাম কেউ কারোর কাছে কিছু লুকাবো না, আপনি কথা রাখেননি ভালো মানুষ। তপ্ত শ্বাস ফেলে ওঠে তারায় তাকবীর। এলিজাবেথের দিকে এগিয়ে যেতে নিলে পিছিয়ে যায় এলিজাবেথ। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল তাকবীরে। রক্ত শূন্য হয়ে যায় রুষ্য গহ্বর। ঠোঁট ফাঁক করে কিছু বলার আগে শোনা যায় এলিজাবেথের কান্নায় জর্জরিত কণ্ঠস্বর। যারা হৃদয়ে থাকে তাদের আঘাতই হৃদয় ভেঙে যায়। তবে হৃদয়ে ঠাঁই পেয়েছিলাম, নইলে আঘাত এত গভীর হতো কেন? যদি বন্ধুত্ব একটি মহাবাক্য হতো তবে তার সবচেয়ে হৃদয়স্পর্শী অধ্যায় আপনি হতেন। আমাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক নয় এলোকেশে, আপনি প্রসঙ্গ পাল্টাতে যাচ্ছেন। কাতর চোখ দুটোতে ব্যর্থতার নিশানা। বুক ছিঁড়ে বেরিয়ে এলো পাহাড় সম পরিমাণ দীর্ঘশ্বাস। বিষণ্ণ অনুভূতির মিলনে চুপসে গেল নিগুট অনুভূতি। জ্বলে ওঠা এক টুকরো আশার আলো নিভে গিয়ে অন্ধকারে হারিয়ে যায়। এক শূন্যতা, এক তীব্র ক্ষোভ ও দুঃখে ভরে ওঠা মন পরপরে নিজেকে নিজেই সান্ত্বনা দিতে থাকবে। এত তারা কিসের? মেয়েটাকার একটু সময় দে, ভালোবেসে যা, একদিন একদিন ফলাফল ঠিকই আসবে। বিষণ্ণ মন ভরে যাবে পরিপূর্ণতায়, ঠিক তোর নিশিরাতের স্বপ্নের মতো। ট্রাউজারের পকেট থেকে মোবাইলটি বের করলো তাকবীর। পরপর গ্যালারিতে ঢুকে কিছু ছবি তুলে ধরল এলিজাবেথের সামনে। এলিজাবেথ সন্দেহ ভাজা দৃষ্টিতে একবার ফোনে তো আরেকবার নিচে পড়ে থাকা ছবিগুলোর দিকে তাকাচ্ছে। জায়গা এবং পরনের জামা একই, তবে পার্থক্য প্রিন্ট করা ছবিগুলোতে। তাকবীর একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে একা কফি খাচ্ছিল, আর ফোনে থাকা সেলফিতে তাকবীর আর ওই মেয়েটি একসাথে। একজন পুরুষও রয়েছে, দুজনেই খুব ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। এলিজাবেথের চোখ মুখে বিস্ময়। ওর হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু এখানে যে ওর হাজব্যান্ড তখন ওয়াশরুমে গিয়েছিল, তখনই বাইরে থেকে ছবিটা তোলা হয়। ওর আমার বিজনেস পার্টনার, একটা ডিল নিয়ে আলোচনা করছিলাম আমরা, তাই কাল তোমাকে নিয়ে কোথাও বের হতে পারেনি। এলিজাবেথের কথা সম্পূর্ণ হতে না দিয়ে একদমই কথাগুলো বলে দিল তাকবীর। মিয়েছে এলিজাবেথ লজ্জায় স্তম্ভিত সে। যদি আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হই, তবু তোমার কাছে আমি নিষ্পাপ। আমার সব ভুল বৃষ্টি হয়ে তোমার পায়ে এসে স্নান করে। তোমার এক দৃষ্টিতে আমার সমস্ত খারাপই মেঘের মতো তোমার হাতের মুঠোয় ভেসে চলে যায়। তাকবীর তেসরা ভাবে তাকে এলিজাবেথের দিকে। ওপাশের কথার সমাপ্তি ঘটার সাথে সাথে খেই হারিয়ে তড়িঘড়ি করে বলল, কি ভেবেছিল ওগুলো দেখে? তোমার থেকে আমাকে কেউ আলাদা করে ফেলেছে? তাকবীরের স্বরে উত্তেজনা দৃষ্টি নেবে জানার আগ্রহবোধ আসে। এলিজাবেথ দৃষ্টি নিক্ষেপ করলো তাকবীরের কাতর চোখ দুটোতে, ম্লান হাসল, হেসে জবাব উত্তর করল, বলে খিলখিলে হাসতে লাগলো এলিজাবেথ। তাকবীরের ব্যথাতুর কণ্ঠে গুরুতর কথাটাকেও হেসে উড়িয়ে দিল এলিজাবেথ। তবুও ঘাটল না তাকবীর। এই হাসিগুলোতেই তার প্রাপ্তি। ওই গভীর চোখ দুটোতে
আসলে সে জড়িয়ে এলিজাবেথের রেখেছে পা থেকে মাথা পর্যন্ত। একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে তার শখের নারীকে, তার অন্তর্মহলের রাজকুমারীকে। তার ছোট্ট এক হৃদয় প্রবালের মতন কোমল অনুভূতির জোয়ারে ফেসে যায়। এই মেয়ের একটুখানি সান্নিধ্য হঠাৎ বুকের ভেতর খুব চাপ অনুভব করে তাকবীর। আপন মনে পিড়পিড় করে। যখন এই রূপের স্মরণ ঘটে, চোখের সামনে ভেসে আসে নিজের ধ্বংসের প্রতিচ্ছবি। তখনই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল তাকবীর। অজানা কারণে চোখ ভিজে আসে তাকবীর, কাঁপতে থাকে গলা, থেমে যায়। এলিজাবেথের হাসির ঝলকানি তাকবীরের ব্যথাতুর কমছে। তুমি যদি চলে যাও, এই অন্তরের শূন্যতাকে আমি কি দিয়ে পূর্ণ করব? ভিতরে ভিতরে যে আমি নিঃশেষ, নির্জন। তুমি ছাড়া আমি কতটা অসহায় তা তুমি জানো মেয়ে। যদি তুমি চাও, আমি রাজনীতির মোহ ছেড়ে দেব, ফিরে গিয়ে সবকিছু রীতি টানবো। তবু প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার কাছে কোনো অধিকার দাবি করছি না, শুধু পাশে থাকতে চাই। ভালোবাসতে না পারলেও আমার সাথেই থেকো। ভুলে যাও সমস্ত কালো অতীত, যা ছিল কেবল মরিচিকার মতোই ক্ষণস্থায়ী। তুমি আছো বলে জীবনটা পূর্ণ, তুমি না থাকলে আমি শুধুই শূন্য। এলিজাবেথ বুঝতে পারে না আকস্মিক তাকবীরের এই কথাগুলো বলার কারণ। এলিজাবেথ এগিয়ে যায় তাকবীরের নিকট, ভিতরে অনুশোচনা ধরে নেয় তখনের আচরণের জন্য। বোধ হয় কষ্টে পেয়ে এগুলো বলছে তাকবীর। খারাপ লাগতে শুরু করে এলিজাবেথের। কাপা হাতে হাত রাখলো তাকবীরের বাহুতে। তাকবীর খপ করে দু হাতের আঁচলা চেপে ধরে এলিজাবেথের হাত। কেঁপে ওঠে এলিজাবেথ তাকবীরের এহেন আচরণে ক্ষীণ স্বরে বলল তাকবীর। যদিও জীবন আমাকে বহু শ্রেষ্ঠ বিকল্পের দিকে ধাবিত করতে পারে, তবু আমি সেদিকে এক পলকও তাকাবো না। কারণ কারণ আমি তুমি লোভী খুব। তোমার ভালোবাসা ডুবে যেতে চাই। তোমাকে পাওয়ার যে অমোঘ আকাঙ্ক্ষা আমার হৃদয়ে পৌঁছেভিত, তা ভাষায় ফুটিয়ে তোলা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আমার কাছে শুধু জীবনে নয়, মৃত্যুর বিকল্পে এলো কিসে। থেমে ঘন শ্বাস ফেলে আবার বলল, ভেতরে ভেতরে আমি খুবই একা এলো কিসে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, শূন্যে হারিয়ে যাব। কথাগুলো শেষ করে এক প্রকার হাঁপাতে হাঁপাতে তাকে তাকবীর। চোখের জল গড়িয়ে পড়ার আগেই ঘাড় ঘুরিয়ে মুছে নেয়। পুরুষ মানুষ কাঁদে, তবে কখনো কারোর সামনে তা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবাদী নয় তারা। শত কষ্ট ভেতরে চেপে রেখে নিজেদের শক্ত খোলসে আবদ্ধ করে রাখে, কারণ তারা পুরুষ মানুষ। পুরুষ মানুষের এই সমাজে পুরুষ মানুষদের কষ্টের ঠাঁই নেই। এলিজাবেথের গলাও পিছে আসে। অপর হাত রাখলো তাকবীরের হাতের উপর, নিদারুণ কোমল স্বরে আশ্বাস দিল। নিজের করা প্রতিশ্রুতির কথা মনে হতে দূরে সরে আসে তাকবীর। মুহূর্তের মধ্যে চোখে মুখের রং পরিবর্তন হয়ে গেল। চোখে সন্দেহ সংকুচিত হলো। বলল, তুমি ছবিগুলো পেলে কিভাবে? আমি তো এখানে ছিলাম। এলিজাবেথ এতক্ষণে ঠিকভাবে তাকালো তাকবীরের অবয়বে। তাকবীরের চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, চোখের নিচটাও কিছুটা ফুলে গিয়েছে। পুরোপুরি এড়িয়ে গেল তাকবীর। নিরেট ঠান্ডা গলায় বলল, আমার প্রশ্নের উত্তর দাও এলিকুশে। ঠোঁট কামড়ে কিছুটা মনে করার চেষ্টা করলো এলিজাবেথ। অতঃপর কাইকুই করে রিনরিনে আওয়াজে বলল, শেষের কথাটা বলে ভেঙচি কাটে এলিজাবেথ। তাকবীরের কপালে চিন্তার ভাঁজ। কাল রিচার্ডের বলা কথাগুলো খুবই ভাবিয়েছে তাকবীরকে সারা রাত। এলিজাবেথের সেফটির কথা ভেবে তাকবীর বাইরে থেকে দরজা লক করে যায়। রিসিপশনও বলে যায় যদি ওদেরকে খুঁজতে আসে তবে যেন বলে ওরা চেকিং করে ফেলেছে। হঠাৎ করে কিছু মনে হলো তাকবীরের। পরপর চিরায়ত গম্ভীর গলা এলিজাবেথকে প্রশ্ন করলো। আমি ঘুমিয়েছিলাম সময় কোন হোটেল স্টাফ এসেছিল? এলিজাবেথ ফটাফট জবাব দিয়ে দিল। সঙ্গে সঙ্গে তাকবীরের চোয়াল শক্ত হয়ে আসে, তবে তা ধরা দিল না এলিজাবেথের চোখে। হঠাৎ করে কণ্ঠস্বর পরিবর্তন হলো তাকবীরের। জলদ গম্ভীর গলায় বলল, রেডি হয়ে নাও, আমরা এই হোটেল এখনই ছেড়ে দেবো। অ্যান্ড প্লিজ নো মোর কোয়েশ্চেন। এলিজাবেথ আর কথা বাড়ায় না, তাকবীরের কথা মতো গিয়ে ব্যাগ প্যাক করতে থাকে। তাকবীর নিজের রুমে গেল। ফোন বের করে কাউকে ফোন করে খুব মেজাজ দেখাতেই থাকে এক অনুরূপ। সান ফ্রান্সিসকোর বিশাল বিলাসবহুল হোটেলের সামনে দাঁড়িয়ে আছে একটা কালো বুগাটি। হাত ঘড়িতে সময় দেখে নিল রিচার্ড। ছোটের কোণে স্পষ্ট পৈশাচিক হাসে, চোখে আগুনের তাপানো। লুকাস আর আলাদিন নিশ্চুপ বসে আছে। আজ তাদের সাথে কোনো গার্ড নেই। ন্যাসো সেদিনই বাংলাদেশে ব্যাক করেছে।
কয়েক মিনিটের ব্যবধানে একটা রোলস রয়্যালের হোটেলের পার্কিং লটের দিকে যেতে দেখা যায়। গাড়িটি দৃষ্টিগোচর না হওয়া পর্যন্ত শিকারী দৃষ্টিতে তাকিয়ে থাকে রিচার্ড শক্ত চলে। অতঃপর পাশের সিটে অবহেলায় পড়ে থাকা ওষুধের শিশি কোটের পকেটে ঢুকিয়ে নিল। ঠোঁটের আগায় ফুটে উঠে হিংস্রতার ছাপ। নিজের বৈশিষ্ট্য ফিরে গেল তার চিরচারিত পৈশাচিক আত্মায়। গাড়িতে থেমে নামে রিচার্ড। লুকাসও নামতে চাইলে বাধা দেয়। গম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় কণ্ঠস্বর। নো, দিস ইজ পার্সোনাল ইস্যু। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় রিচার্ড। লুকাস লম্বা লম্বা শ্বাস ফেলে। তার ব্যর্থতা আজও পর্যন্ত রিচার্ডের আগাগোড়া কিছুই চিনতে এবং বুঝতে পারল না। অথচ পথ চলা 5 বছরের অধিক সময় ধরে লুকাসের পাশে চুপসানো মুখ নিয়ে বসেছিল আলাদিন। দুষ্টু হাসায় লুকাস এন্টারটেইন করার জন্য একজন পেয়ে যায়। রস মাখিয়ে ডাকলো টান দিয়ে। আলা, বলতে দেরি আলাদিনের গাড়ি থেকে বেরিয়ে যেতে দেরি হয় না। বোকা বনে যে লুকাস পরপর ফিক করে হেসে দেয়। আস্তে আস্তে ফোনটি বের করলো সুইটি নামে সেভ করার নাম্বারে। অতিরিক্ত মদ খেয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কাদের যখন মেয়েটির জামার ফিতে খুলতে যাবে তখনও বিকট শব্দে কেঁপে উঠল পুরো কক্ষ। বাসেদ ঘোলাটে চোখে সামনে তাকায়। ঝাপসা ঝাপসা লাগছে সবকিছু। সামনের আদো দৃষ্টিতে যা অবলোকন হয় তাতে বুঝতে পারে কেউ ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আপাতমস্তক কালোতে ঢাকা, অবয়ব অস্পষ্ট, শোনা যায় পায়ের স্বতঃস্ফূর্ত কদম। ভেসে এলো কারোর কর্কশ গলা। প্রস্টিটিউট? ভয়ে খাটের পাশে লুকিয়ে থাকা মেয়েটি কাঁপতে কাঁপতে মাথা নাড়ায়। ছ্যা বলে নাক মুখ কুচকে ঘাড় ঘুরিয়ে ফেলে রিচার্ড। আঙুলের ইশারায় বেরিয়ে যেতে বলে মেয়েটিকে। মেয়েটিও দৌড়ে বেরিয়ে গেল। বাসে ঢলতে ঢলতে চেঁচালো, শালা তুই কে রে, আমার পাখি উড়িয়ে দিস? তোর বাপ। হুঙ্কারে কেঁপে উঠল বাসেদের ভিতর। ছুটে গেল নেশা। রিচার্ডের ক্রোধে মটমট করতে থাকা ধারালো চোয়াল দেখে চোখ গিরে পিছাতে থাকে। অধর এলিয়ে বাঁকা হাসলো রিচার্ড। এক পা করে এগোতেই থাকে বাচ্চাদের দিকে। পেছোতে খাটে পড়ে যায় কাঁধে। রিচার্ডের শরীর জুড়ে ভর করে পৈশাচিক দানবীয় আত্মা। জেগে ওঠে ভেতরে নরখাদক। রিচার্ড কাদেরের পুরুষাঙ্গের উপর পা দিয়ে চেপে ধরে শুক্ল ওর উপরেই। কতদিন পালিয়ে থাকতি? গলা হতে নির্গত কর্কশ গোঙানির শব্দ দুর্বল গলায় উচ্চারণ করলো বাসেদ। তুই? ঘুমট পরিবেশ শোকে গেয়ে উঠলো বাচ্চাদের আর্তনাদে। গলা কাটা মুরগির মতন কাতরাতে থাকে। রিচার্ড বুট পরিহিত পা দিয়ে মোছাতে থাকে বাচ্চাদের পুরুষাঙ্গ। বাচ্চাদের প্রতিটি আর্তনাদের শান্তির বহমান স্রোত বইয়ে দিচ্ছে রিচার্ডের ভেতর। রিচার্ড রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা সারে বলে, শামসুল কোথায়? 50-এর ঊর্ধ্বে বয়স্ক লোকের পক্ষে কখনো সম্ভব নয় রিচার্ডের ওজন ধারণ করা। তার উপর সব থেকে সংবেদনশীল জায়গা। ছটফট করতে থাকে বাসেদ। গোঙানির সাথে স্পষ্ট ভাবে আওড়ায়, বাংলাদেশে আছে এখন? বিরক্তি উচ্চারণ করে রিচার্ড। তিরিকি মেজাজ দেখিয়ে বলল, ধ্যাত, যতই চাই অন্য দেশে শ্বশুরবাড়ি বানাতে ততই বাংলাদেশ টানে আমাকে। থেমে হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে উঠে পৈশাচিক আত্মা। নিজের ফাঁদে নিজেই মর। কোটের ভেতর থেকে শিশিটা বের করে বাচ্চাদের চিবুক শক্ত হাতে চেপে ধরে ফাঁক করে মুখের ভেতর ঢুকিয়ে দিল। শিশির ভিতরে বিষাক্ত ঔষধ। মুহূর্তেই মুখ দিয়ে সাদা ফেনা বেরোতে থাকে। খিচুনি উঠে ছটফট করে থাকে বাসের। হঠাৎ করে শান্ত হয়ে লুটিয়ে পড়ে নিস্তেজ দেহটা। তৃপ্তির হাসি দিল রিচার্ড। পরপর বাচ্চাদের মুখের উপর একদল থুতু মেরে হনহনিয়ে বেরিয়ে যায় রিচার্ড। বুকটা চিরে বেরিয়ে এলো এক প্রশান্তিময় দীর্ঘশ্বাস।